এই পুজোটা হচ্ছে গোয়ালপাড়া শ্রী শ্রী বহরাডি ধর্মরাজ ঠাকুর জিউ, মানে ধর্মরাজ থাকেন বহরাডি মৌজায়, এবং সেই জন্য এটা বহরাডি ধর্মরাজ ঠাকুর। এই মেলার যেটা বললেন সে পুজোটা হচ্ছে 3 দিনের। প্রথম দিন হচ্ছে দাদুর ঘাটা, দ্বিতীয় দিন মুক্ত চাঁদ, তৃতীয় দিন সাধারণভাবে বলা হয় ভাঁড়াল নাচ। এইবার দাদুর ঘাটা যেটা প্রথম দিনে হয় সেটা হচ্ছে আমাদের একটা ঠাকুর শিয়ালায় থাকে, চান্দ্রায়। এই চান্দ্রাইকে শিয়ালা থেকে 3 দিনের জন্য উনি এখানে আসেন। আজকেও উনি থাকবেন, আগামীকাল সকালে এখানে পূজা দিয়ে চান্দ্রাইকে আবার শিয়ালায় পুনরায় দিয়ে আসা হবে। এইবার এই আয়োজনের জন্যে যদি আয়োজন বলেন তাহলে হচ্ছে আমাদের পুজোর যে বিশেষ আয়োজন সেটা হচ্ছে ঢাক একটা, মদ একটা ঢাকিদের জন্য। আর যে আয়োজন সেটা হচ্ছে পূজার, সেই আয়োজন খুব সামান্য। মানে বিশেষ করে পূজার যে সকালবেলা এসেছিলেন কিনা জানি না, সকালে যে রাজভাড়াল হলো, এই রাজভাড়াল বিষয়বস্তু হচ্ছে পবিত্রভাবে তার মদটা তৈরি করা, মদটা ভাড়ালের মধ্যে রেখে এই জন্য আমাদের তালাই আগে থেকে দেওয়া হয় শুদ্ধভাবে করার জন্য। চাল কিনে দেওয়া হয়, হাঁড়ি কিনে দেওয়া হয়, মদ ছালে দিয়ে সেইটার একটা ওইটা বলা যায় মেজর প্রসাদ। এবার সেটা দেখবেন ওখানে চলে গেছে, ঠাকুর সমেত ওখানে চলে গেছে, ওখানে পূজা হচ্ছে, পূর্ণিমার পূজা, ভক্তরা পূজা দিচ্ছে, মেনলি ভক্তদের পূজা। ঘোড়াটা যদি বলেন, ঘোড়া হচ্ছে বাহন। কথিত আছে যে এই ঘোড়ার পিঠে চেপে উনি যাতায়াত করেন। এই যাতায়াতের মধ্যে একটা সূত্র হচ্ছে যেমন শিয়ালায় চান্দ্রায় থাকেন, চান্দ্রায় মাঝে মাঝে এখানে বিশেষ অকেশনে হয়তো আসেন, এবং কিছু মিরাকেল দেখা যায়। অনেক পূর্বপুরুষ মিরাকেল দেখেছেন, মানে ঘোড়াকে এখান থেকে বেরিয়ে যেতে দেখেছেন, অলৌকিক দৃশ্যগুলো দেখেছেন। এই অলৌকিক দৃশ্য অনেক সময় স্বপ্ন দৃশ্য, কেউ কেউ স্বপ্ন দেখেছেন। যদি প্রাচীন ইতিহাস বলেন তাহলে আমাদের যেটা ধরুন দুটো চেঞ্জ আছে, একটা হচ্ছে অরিজিনাল হিস্ট্রি যেটা লিখিত, আর একটা হচ্ছে মৌখিক অলিখিত। এই অলিখিত ইতিহাস আমাদের কাছে কিছু আছে। একটা অলিখিত ইতিহাস বলছি, গ্রামটার নাম হচ্ছে গোয়ালপাড়া, এবং প্রবাদ হচ্ছে এখানে অনেক গোয়ালার বাস ছিল, প্রচুর গোয়ালা এখানে থাকতো, এবং সেই গোয়ালারা গরু চড়াতো। একদিন একটা মিরাকেল হয়, সে গরু চড়াতে চড়াতে দেখা যায় একটা গাভী, ওখানে দেখবেন গিয়ে ওখানে অনেক আইডল আছে, স্টোন, সেই স্টোনের উপরে গিয়ে দাঁড়িয়ে গেছে। অটোমেটিক্যালি মিল্ক পাওয়ার্ড অন দি হেড অফ দি স্টোন, এবং যে কাউহার্ড আছে হি নোটিস দ্যাট ওয়ান। এর নোটিস করার পরে তার একটা রাগ হয়, অ্যান্ড উইথ এ স্টিক হি হিট অন দ্যাট হেড, দেয়ার ওয়াজ এ স্ক্র্যাচ। এর ফলে কি হচ্ছে, একটা স্বপ্নাদেশ হয়, এবং এই স্বপ্নাদেশের পরেই দেখা যাচ্ছে আমাদের গোয়ালপাড়া আছে কিন্তু নো গোয়ালা ইজ দেয়ার, মিল্কমেড আর নেই। এইটা একটা, কিন্তু ওখানে উনি প্রতিষ্ঠিত আছেন, ওনাকে সরানো যায় না। আমরা বুড়ো ধর্মরাজ বলি, ইতিহাস বুড়ো ধর্মরাজ। এই ইতিহাস বললেন তার মানে হচ্ছে ইতিহাস, এইরূপ হয়েছিল। যদি প্রমাণ করতে পারলেন, আই ক্যান নট ডু দ্যাট, প্রমাণ তো করা যাবে না। ডিপেন্ড আপন বিলিফ, বিলিফ মানে হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে আপনি বিলিফের পরে কতটা দেখলেন, এখন প্র্যাকটিসে আছে। এই 3 দিন যেটা আপনি বললেন কী হচ্ছে, এটা পিওরলি প্র্যাকটিস। বিলিফ চলে গেছে, বিলিফ আছে আমার ভিতরের মধ্যে, অন্তরের মধ্যে। নাও উই আর গোয়িং অন প্র্যাকটিস। যেমন 1 নম্বর হচ্ছে ফাস্টিং। দেখবেন ভক্তরা বেশ কিছু নিয়ম মানছে। ফাস্টিং ছিল কালকে, আজকে কিন্তু ফাস্টিংটা ভাঙবে। এতক্ষণ ভেঙে গেল, 1টার সময় ওখানে পুজো দেওয়ার পরে ফাস্টিং ভেঙে গেল। তারা এবার কি করবে, ওই যে দেখবেন ভাঁড়াল নাচ, যেটা আমি বলেন ভাঁড়াল নাচের ভিতরে মদ থাকে, সেইটা নিয়ে তারা নৃত্য করে, নৃত্য করে ওখানে চলে যায়। সেখানে দেখবেন ওখানে পাঁঠা বলি হয়, শুয়োর বলি হয়। শুয়োর বলির পেছনে ইতিহাস হচ্ছে, যেটা আমি বইতে পড়েছিলাম, যে এখানে আশেপাশে মুসলিমরা ছিল, মুসলিমরা শুয়োরের রক্ত দেখতে চায় না, তাদেরকে ইয়ে করার জন্য হিস্ট্রি বলে যে এখানে শুয়োর বলি দেওয়া হতো। আরেকটা আমাদের প্রবাদ হচ্ছে না, এখানে চান্দ্রায়, কালুরায়, মেঘরায় এরা আছে, এবং কালুরায়ের সঙ্গে সেই শুয়োর খেতেন, তাই জন্য তার উদ্দেশ্যে এই পাঁঠার পরে শুয়োর বলিদান হয়। সেই শুয়োর বলিদানের পরে কী হয়, সেই মাথাটা নিয়ে ভক্তরা দেখবেন ওখানে আজকে দেখতে পাবেন যে ভক্তরা সেই
রাজভাড়াল যেটা আছে সেইটা মাথায় নিয়ে ওর মধ্যে চলে যায়। যেই বলিদান হয়ে গেল তখন যা ভক্ত আছে তারা সেই মুড়িটা নিয়ে ওইটার মধ্যে পুশ করে দেয়। পুশ করে দেওয়ার পরে সে জলে ডুবে যায়। তারপরে ওখানে তার যেটা ভোগটা সম্পূর্ণ হলো। এই 3 দিনের পূজাটা সম্পূর্ণ হলো। এবার যেটি আপনি ইয়ে করেন, প্রশ্ন করেন যেটা কীরকম আছে, এটা দেয়ার ইজ এ বিলিফ, দেয়ার ইজ এ হিস্ট্রি। সবাই দেখবেন ওইটার জল পান করে। কেন করে আই ক্যান নট সে, বাট এটা দিস ইজ বিলিফ। এবার আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিয়ে দেবো। প্রচুর। যেটা এইটার যে ইতিহাস সেটা হচ্ছে বাবা ছদ্মবেশে ওদের বাড়ি গিয়েছিলেন এবং গাড়ি গিয়ে বলেছিলেন যে দোল পূর্ণিমার পরের পূর্ণিমা আমার পুজো হবে, তোমরা সবাই এখানে যাবে। এবং তারা তখন বলেছিল যে কী করবো আমরা গিয়ে ওখানে খাবো কি, তখন বলেছিল না সব ব্যবস্থা হয়ে যাবে। এবং সেই রকম সত্যি ট্র্যাডিশনটা চলে আসছে এবং তারা কোনো পয়সা বা কেউ ডিমান্ড করেন না। যারা আছেন বা যারা আসেন বা যারা আগে আসতেন ডিমান্ড ছিল না। দু রকম ফান্ড আছে, একটা বলে আগেকার ফান্ড, একটা বর্তমান ফান্ড। আগেকার ফান্ড মধ্যে বাবা ধর্মরাজের 16 বিঘা জমি আছে। সেই জমি আগে কন্ট্রাক্ট দেওয়া থাকতো 22 কুইন্টাল 20 কেজি ধান। সেই 22 কুইন্টাল 20 কেজি ধানের থেকে পুজো হতো। আস্তে আস্তে দেখবেন চাষ একটু অনিয়া হয়ে যাচ্ছে, ধান আসছে না। এখন সমস্ত গ্রামবাসী চাষ করছে ফ্রিতে, তবু ধান আসছে না। এই বছরের যদি একদম আপডেট নিয়ে নেন তাহলে 76,000 টাকা ধান। 76,000 ধানের মধ্যে 22,000 টাকা খরচ, রইল কত? 52,000 মতন থাকবে। 50-52 পুজো হবে নেই। এখন পুরো ফান্ড বলতে প্রণামী, প্রত্যেকের প্রণামী, আপনাদের সকলের। এখন যেটা নিউ যোগ হয়েছে সেটা হচ্ছে দেখবেন যে বোলপুর এলাকাতে অনেক হোটেল হয়েছে, তারা হেল্প করছে, সহযোগিতা করছে, আমরাও যাচ্ছি। এবং প্রত্যেকের কাছে এই যে একটা অ্যামাউন্ট আসছে বা গ্রামের যে প্রণামী আসছে, সেই প্রণামীটা আমাদের এখন সোর্স 1 নম্বর। 2 নম্বর সোর্স হচ্ছে আমাদের এমনি কিছু যে জমি থেকে দেখবেন যে গভর্নমেন্ট কিছু জমি অ্যাকোয়ার করেছে, তারা কোনো ফাংশন করছে না, বাট দে পেড মানি। সেই মানি আমরা প্রায় 3 লক্ষ টাকা মতন পেয়েছি এবং সেটা আমাদের পোস্ট অফিসে ফিক্সড করা আছে। দ্যাট ইজ এ অ্যাসেট, আমরা সেটা ভাঙিনি, কিন্তু সেই অ্যাসেট ইজ দেয়ার, সেই অ্যাসেটটা রাখা আছে। এবার পুজোতে ধরুন আগের যদি বলেন, তা আগের পুজোতে হয়তো খরচ হতো, টোটাল খরচ হতো 75 টাকা, তার রেকর্ড আছে। এখন সেটা খরচে ধরেছে 5 লাখ। এই 5 লাখে আমাদের ডেফিসিট আছে। গত বছর ডেফিসিট আছে, তার আগে বছর ডেফিসিট আছে, এই বছরে ডেফিনেটলি ডেফিসিট হবে। তার কারণ হচ্ছে এবারে আমরা ভেবেছিলাম যে যেহেতু গাজনের সময় পড়ে গেছে, আমি বললাম আমাদের একদম ফিক্সড ডেট, সেটা হচ্ছে দোলের পরের পূর্ণিমা, এর কোনো চেঞ্জ নেই। এবং এই পূর্ণিমাতে আমাদের পুজো হবে। এবার পড়ে গেছে দুর্ভাগ্যক্রমে এটা গাজনের সময়। আর আমি আমার জন্ম থেকে এই পুজোটা দেখছি। আমার দাদুরা করতো, ভক্ত ছিল, আমার বাবারাও ভক্ত ছিল, জেঠুরা ভক্ত ছিল, এখন বর্তমানে আমার দাদা ভক্ত, আমার ভাইপো ভক্ত, আর এরকম করেই চলবে। আর এর আশীর্বাদ সবারই আছে, হ্যাঁ, সবারই মনে কামনা সবারই পূরণ হয়। আমার নিশ্চয়ই আছে বলেই এত লোক কি করে জানতে পারছে, সবাই চলে আসছে এরকম পুজো হচ্ছে বলে। খুবই, না এলে কান্না, মানে চোখের জল চলে আসে। যদি না আসে আমার খুব কষ্ট হয়। এবং যখন এই সবাই বলছিল এই বছরে পুজোতে ধুম হবে না, তখন আমি একটা স্বপ্ন দেখি, মন্দিরে আমি দেখছি বারান্দাতে শুয়ে শুয়ে কাঁদছি যে ধুম হবে না বলে, লোক হবে না বলে। কিন্তু না, যে পুজোতে লোক, এত পুজোতে ধুম হয়, এত লোকজন আসে, এই বছরে যদি না আসে তাহলে তো ভালো লাগবে না। তারপরে দেখছি যে না, এই বছরে এত লোক দেখে অবাক হয়ে গেলাম এবং মানে স্বপ্নটা দেখলাম যে না, আমার মানে কষ্টটা আমার মনের মধ্যে হয়েছিল, তাই আমি স্বপ্নটা দেখেছিলাম। ওখানে গিয়ে পুজো দেখলাম, তারপরে এলাম এখানে এসে যে বলিদানটা হয় সেখানে বলি দেখলাম, তারপরে ওখানে যেই বলির যে মেন জিনিসটা যেখানে ভাসানো হয় ওই জিনিসটা দেখলাম, তারপরে এই মুহূর্তে শেষ হলো, এবার বাড়ি চলো। তবে এই যে যমরাজার পুজো সকলেরই ভালো লাগে, সকলে আসে, পেয়ে খুব ধন্য, মানে খুব ভালো, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, অনেক ঢাক ঢোল, অনেক লোকজন, খুব ভালো। সারাদিন কী করবো, আমার তো পাশের, আমার বাড়ি হচ্ছে প্রান্তিক, তো এই ওনাদের বাড়ি এসেছি, সারাদিনটা আসতে পারি নাই, তো এই এখন এসছি, এখন দেখছি এই যে বলি হলো, পুজো হলো, তারপরে এই যে সব পুকুরে নিয়ে গেল, খুব আনন্দ, খুব ভালো লাগছে। আমাদের 11 সালে এসেছি, এত বছর ধরে দেখছি, কিন্তু যত দিন যাচ্ছে তত মানুষের সংগ্রাম বাড়ছে, মানে উৎসবটা মানে আগ্রহটা বেশি হচ্ছে, মানে খুবই ভালো লাগে আমাদের এখানে উৎসবটা আর কি। অনেক বাইরে থেকে লোক আসে,
খুবই ভালো, মানে ঢাকের ঢাক 300 350 এরকম হয়, তারও বেশি হয়ে যায়। আমরা তো এই ঠাকুর পুজো টুজো নিয়েই আছি। একবার পুজো দিয়ে গেলাম, আবার এলাম, আবার এখন এসছি, বাড়ি গেলাম, রান্না টান্না করে, বাড়িতে লোকজন এসছে, খুব প্রচুর আনন্দ। আমরা লোক পেয়ে খুব আনন্দ এমনিতেই পাই, তারপর আবার তো এত লোক।